এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমাদের পরীক্ষা একেবারেই আসন্ন, জাস্ট কিছু রিভিশন তোমরা করে নাও। আর তোমাদের রিভিশনের জন্য একটা টপিক আমি এনেছি, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, যেটা গ্রুপ সি সিলেবাসে তোমাদের রয়েছে। একেবারে সামনে পরীক্ষা, খুব ভালো করে তোমরা প্রিপারেশন করতে থাকো। আর মাত্র কটা দিন, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখে তোমাদের গ্রুপ সির পরীক্ষা। সেই গ্রুপ সির পরীক্ষারই একটা পার্ট রয়েছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস। তারই আমি টপ 30 কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। তোমরা একবার এক ঝলক দেখে নিয়ে যেও কোয়েশ্চেনগুলো, তোমরা উপকার পাবে অবশ্যই। দেখো গ্রুপ সির যে সিলেবাস, সেই গ্রুপ সির সিলেবাসে দেখো এখানে রয়েছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, এর উপর টপ 30 কোয়েশ্চেন এনেছি। চলো সময় নষ্ট না করে একেবারে আমরা চলে যাই প্রথম কোয়েশ্চেনে। দেখো আজকের প্রথম কোয়েশ্চেন কি আছে না, আজকের প্রথম কোয়েশ্চেন আছে যে প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় কাকে? 4টি অপশান: অরণ্য, জলাভূমি, সমুদ্র নাকি মৃত্তিকা। এদের মধ্যে কাকে প্রাকৃতিক স্পঞ্জ বলা হয়? এবার দেখো স্পঞ্জের কাজ কি তোমরা জানো, যে স্পঞ্জ কি করে, জেনারেলি কি হয়, জলটাকে কি শোষণ করে নেয় বা শুষে নেয়, যেটাকে আমরা বলি চলতি ভাষায়। তো স্পঞ্জ সেটাকে জলটা শোষণ করে নেয় বা শুষে নেয়। তেমনি প্রাকৃতিক স্পঞ্জ কোনটাকে বলা হবে না, প্রাকৃতিক স্পঞ্জ যেটা বলা হয় এখানে অপশান হচ্ছে জলাভূমি। কেন স্যার না, জলাভূমি কি বলতো না, জলাভূমি হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাছাড়া জলাভূমির আশপাশে যে সমস্ত গাছগাছালি থাকে তারা কি করে, যখন খরা হয় বা খরার সময় বা জলের যখন অভাব হয়, তো সেখান থেকে জল নিষ্কাশনেও সাহায্য করে। তাহলে বন্যা নিয়ন্ত্রণ সাহায্য করছে, অ্যাজ ইউজুয়াল স্পঞ্জের মতো জল শোষণ করে নিচ্ছে, শুষে নিচ্ছে যেটাকে বলি। তা সেই কাজটা কে করছে? জলাভূমি করছে। তাহলে স্পঞ্জের সঙ্গে তুলনা করে জলাভূমিকে আমরা প্রাকৃতিক স্পঞ্জ বলতে পারবো, কারণ জলাভূমির আশপাশে যা গাছগাছালি রয়েছে তারা অ্যাজ লাইক স্পঞ্জের মতো কাজ করে। ঠিক আছে, তো অপশান এখানে বি হবে, বাকি অরণ্য হবে না, সমুদ্র হবে না, মৃত্তিকা তো হবেও না। ক্লিয়ার? তো উত্তর এখানে অপশান বি। তোমরাও আমার সাথে সাথে করতে থাকো বিষয়গুলো। নেক্সট দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা, যেটা এনভায়রনমেন্টের 2 নম্বর কোয়েশ্চেন। সাদা কয়লা বলা হয় যেটিকে? 4টি অপশান: প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, জলবিদ্যুৎ এবং পারমাণবিক শক্তি। 4টি অপশান তোমাদের কাছে। দেখো সাদা কয়লা, তো তোমরা দেখেছো কয়লা জেনারেলি কি হয়, কালো প্রকৃতির হয়, কালো রঙের হয়ে থাকে। কিন্তু সাদা কয়লা বলা হচ্ছে কাকে? এখানে উত্তর যেটা হবে অপশান হচ্ছে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎকে বলা হয়। কারণ জানো যে কয়লা পুড়িয়ে আমরা প্রচুর পরিমাণে তাপশক্তি তো পাই, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি পরিবেশ দূষণেরও কিন্তু একটা কারণ। ওই দহনের জন্য, কয়লা পোড়ানোর জন্য পরিবেশটা দূষিত হয়, বিভিন্ন ধরনের যে টক্সিক বা দূষিত গ্যাস নিষ্কাশন হয়, তাই না? তো বিভিন্ন ধরনের, হ্যাঁ সেটা হয়ে থাকে। তো সেই জন্য সাদা কয়লা বলা হয় কি জলবিদ্যুৎকে। কেন বলো তো না, জলবিদ্যুতের মাধ্যমেও আমরা বিদ্যুতের ঘাটতি পূরণ করতে পারি। তাছাড়া জলবিদ্যুৎ আমরা কি না, পাহাড়ি অঞ্চলের যে জলের স্রোত আসে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করি। পাশাপাশি আর কি না, পাশাপাশি আমাদের যে এনভায়রনমেন্টাল পলিউশন, সেই পলিউশন অনেকাংশেই কম হয়। সেই জন্য জলবিদ্যুৎকে আমরা সাদা কয়লার সঙ্গে তুলনা করি, যেখানে দূষণও কম, তার পাশাপাশি শক্তিও পাওয়া যায়। সেই জন্য সাদা কয়লা বলা হয়। কয়লার মতোই এনার্জি, বাট সাদা মানে দূষণ কম। সেই জন্য উত্তর হবে কি জলবিদ্যুৎ। বাকিগুলো হবে না। দেখো প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং পারমাণবিক শক্তি কোনোটাই হচ্ছে না। তাহলে উত্তর হবে কি অপশান সি। চলো আজকে 3 নম্বর কোশ্চেন, এনভায়রনমেন্টের 3 নম্বর কোশ্চেন যাওয়ার আগে একবারে শেষ মুহূর্তে যারা আমাদের এই বইটা থেকে প্র্যাকটিস সেট কিনতে চাও বা একটু প্র্যাকটিস করে নিতে চাও, এখানে 15টা প্র্যাকটিস সেট রয়েছে, যেটা আগে আমরা 150-এ দিতাম, এখন মাত্র তোমাদের জন্য কদিনের জন্য 99-এ দেওয়া হচ্ছে। এটা পেতে গেলে তোমরা কি করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করবে, আমাদের টিম তোমাদের বাকিটা করে দেবে। জাস্ট লাস্ট কটা দিনের জন্য একটু প্রিপারেশনটাকে ঝালিয়ে নেওয়ার জন্য যদি মনে করো এই 15টা প্র্যাকটিস সেট একটু প্র্যাকটিস করে যাবে, যেখানে গ্রুপ সি আর গ্রুপ ডি দুটো লেভেলকে মাথায় রেখেই করা হয়েছে। তো সেটা জাস্ট তোমরা যোগাযোগ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বাকিটা আমাদের টিম তোমাদের বলে দেবে কি করতে হবে। চলো সময় নষ্ট না করে আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন বলছে, নিম্নের যে প্রকার কৃষিকাজ পরিবেশের পক্ষে হানিকর, অর্থাৎ যে প্রকার কৃষিকাজ করলে পরিবেশের ক্ষতি হয়, হানিকর কোনটা? ধাপ চাষ, ফালি চাষ, স্থানান্তর চাষ আর সমোন্নতি রেখা বরাবর চাষ। ব্যাপারটা কি না, উত্তরটা হচ্ছে দেখো কৃষিকাজ স্যার হানিকর এরকম বিষয় হয়? কৃষিকাজ করলে আমাদের খাবার দাবার উৎপন্ন হয়, আমাদের পক্ষে সার্ভাইভ করা অনেকটা ইজি হয়। তো সেই বিষয়টা, কৃষিকাজ না হলে আমরা খাবো কি, এটা বিষয়। তো এখানে বলছে কোন প্রকার কৃষিকাজ পরিবেশের পক্ষে হানিকর, কোন প্রকার? এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে স্থানান্তর কৃষি চাষ, বা এটাকে তোমরা আর একটা নামেও জানো, যেটা হচ্ছে ঝুম চাষ। ঝুম চাষ বলেও জেনে থাকবে তোমরা, ঝুম চাষ। ঠিক আছে, ঝুম চাষটা স্যার কোন দিকে হয় না, ঝুম চাষটা ভারতের যে নর্থ ইস্টার্ন সাইড, মানে ধরো আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, নর্থ ইস্টার্ন সাইডের যে রাজ্যগুলো, সেই জায়গায় ঝুম চাষ বা স্থানান্তর চাষ হয়। কী হয় না, ঝুম চাষে কী হয় না, একটা জায়গায় ধরো পাহাড়ের ধাপে ধাপে চাষ হচ্ছে, চাষ হলো, সেই জায়গাটা ছেড়ে সামনের যে জায়গা বা সামনে বনভূমি কেটে সেখানে চাষ হচ্ছে। তো এইভাবে কি হচ্ছে, বনভূমি ধ্বংস হচ্ছে, নাম্বার 1 বনভূমি ধ্বংস হচ্ছে। তার পাশাপাশি কী বলতো না, বিভিন্ন জায়গার যে মাটির যে উর্বরতা, সেই মাটির কী হয়, উর্বরতা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ
জঙ্গল পুড়িয়ে জঙ্গলকে সাফ করে আমরা তারপরে চাষ করছি। তো ঝুম চাষের ক্ষেত্রে পরিবেশের পক্ষে হানিকর একটা কৃষিকাজ কিন্তু ঝুম চাষ, ক্লিয়ার, বা স্থানান্তর চাষ মানে শিফটিং কাল্টিভেশন যেটাকে বলে। তো উত্তর এখানে সি হবে। বাকি ধাপ চাষ, ধাপ চাষটা কী বলো তো, না পাহাড়ের ধাপ 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 কেটে কেটে হয়, তার ফলে কী হয় বলো না, সেখানে কী হয় পাহাড়ের ধাপ কেটে চাষ হয়, তার ফলে যে জল, যে পাহাড়ের ধাপ বরাবর যে জল আসে সেগুলো মাটির উপরিভাগের যে পুষ্টিকর বিভিন্ন খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থগুলো সহজে ওইভাবে তোমার কী হয়ে চলে যায় না, জল বরাবর বয়ে চলে যায় না, যেটা ঝুম চাষের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা হয় না। তো ধাপ চাষ ঝুম চাষের জন্য কিছুটা হলেও ভালো। ওকে, ফালি চাষ বলতে কী বোঝায় না, একটা ধরো বড় জমি, সেই জমিটাকে মাঝ বরাবর বা আড়াআড়িভাবে যে মানে মোটামুটি টুকরো টুকরো ভাগ করে বিভিন্ন অংশে বিভিন্ন যে চাষবাস করা হয় সেটা হচ্ছে ফালি চাষ। আর সমোন্নতি রেখা বরাবর, সমোন্নতি রেখা বরাবর হচ্ছে ঢাল যে বরাবর তার সমান্তরালে বা তার আড়াআড়িভাবে যে চাষ করা হয় সেটা হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ। তো মেনলি চাষবাসগুলো কোথায় হয়, মেনলি চাষবাসগুলো পাহাড়ির যে ঢাল সেটাকে মেনটেন করেই করা হয়। তবে স্থানান্তর চাষটা কী বললাম, যেটা হচ্ছে অনেক বেশি হানিকর। কেন না, এখানে বললাম বনভূমি কেটে তারপরে সামনের অংশে চাষ করা হয়, তার ফলে কি মাটির উর্বরতা অনেকটা হ্রাস পেয়ে যায়। জল যখন বৃষ্টি যখন হয় তখন সেই বৃষ্টির সঙ্গে মাটির যে উপরে খনিজ পদার্থ সেগুলো সহজেই ধুয়ে চলে যায়। তো সেই জন্য এটা অনেকটা হানিকর। বাকিগুলো পাশাপাশি আমি বলে দিলাম তোমাদের। চলো আজকে 4 নম্বর কোশ্চেন কি দেখো। 4 নম্বর কোশ্চেন বলছে পৃথিবীকে বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে রক্ষা করার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো, বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা করার জন্য আমরা মানব সমাজের দিক থেকে, মানব সমাজের উন্নতির জন্য নানান রকম চুক্তি বা প্রোটোকল মেনে চলি, কিন্তু এখানে বলছে বিশ্ব উষ্ণায়নকে প্রভাব থেকে রক্ষা করার জন্য আমরা কোন চুক্তি করেছিলাম, তাই তো। দেখো, প্রথম কোন চুক্তি করেছিলাম যদি বলি প্রথম, তাহলে হবে কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল, 4টে অপশান তোমার দেওয়া আছে। দেখো, কিয়োটো প্রোটোকল এখানে হচ্ছে উত্তর হবে কিয়োটো প্রোটোকল, যেটা বিশ্ব উষ্ণায়নের বা গ্রিন হাউস গ্যাস থেকে বাঁচার জন্য। কবে স্যার না, এটা হয়েছিল 1997-এ কিয়োটো প্রোটোকল, ঠিক আছে। তো জাপানের কিয়োটো শহরে, জাপানের কিয়োটো শহরে হয়েছিল কিয়োটো প্রোটোকল, যেটা কার্যকরী হয়েছিল স্যার 2005 থেকে। 2005 থেকে কার্যকরী হয় এবং স্বাক্ষরিত হয় চুক্তি 1997-এ জাপানের কিয়োটো শহর। আচ্ছা, এবার দেখো পাশাপাশি, তাহলে উত্তর কী হবে, অপশান এ। পাশাপাশি দেখো মন্ট্রিল প্রোটোকল, মন্ট্রিলটা কোথায় স্যার না, কানাডায় একটা শহর হচ্ছে মন্ট্রিল, সেই কানাডায় হয়েছিল মন্ট্রিল প্রোটোকল, যেখানে আমরা ওজোন লেয়ার, অর্থাৎ ওজোন যে লেয়ার আছে স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নে ওজোন লেয়ার, সেই ওজোন লেয়ারকে কীভাবে প্রোটেক্ট করতে হবে, ওজোন গহ্বরকে কীভাবে আবার পুনরায় ভর্তি করতে হবে, অর্থাৎ ওজোন গহ্বর যাতে ক্ষয় না হয় সেটাকে রক্ষা করার জন্য হয়েছিল মন্ট্রিল প্রোটোকল। কবে স্যার, 1987-এ হয়েছিল, যেটা কার্যকরী হয়েছিল 1989। এটা হয়েছিল মন্ট্রিল প্রোটোকল, যেখানে ওজোন লেয়ারকে সেভ করার বিষয় বলা হয়েছে। আচ্ছা, এবার দেখো প্যারিস সম্মেলন, যেটা প্যারিস সম্মেলনটা ওই যে কিয়োটো প্রোটোকল সেটারই আবার 2015 সালে প্যারিস সম্মেলন হয়েছিল, যেটা কিয়োটো প্রোটোকলকে আরও জোরদার, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে পৃথিবীকে আরও কীভাবে রক্ষা করা যায় তার বিরুদ্ধে আরও একটা সম্মেলন করা হয়েছিল, সেটা প্যারিস সম্মেলন, কিন্তু প্রথম সম্মেলন বলে কিয়োটো হবে, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো রিও ডি জেনেরিতে হয়েছিল, যেটা ব্রাজিলের রিও ডি জেনেরিতে, যেটা হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পরিবেশ রক্ষা এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট কীভাবে হবে তার উদ্দেশ্য হচ্ছে রিও সম্মেলন হয়েছিল, ক্লিয়ার। এটা সম্ভবত হয়েছিল 1992-তে রিও সম্মেলন, ক্লিয়ার। তো উত্তর এখানে কি হবে স্যার, কিয়োটো প্রোটোকল। পুরো ডিটেলস আমি বলে দিলাম, জাস্ট ডিটেলস তোমরা একটু ব্যাপারটা মনে রাখার চেষ্টা করো। চলো আজকের 5 নম্বর কোশ্চেনে আসি। স্বাভাবিক বনসৃজনের ক্ষেত্রে নিম্নের কোন গাছটি সর্বাধিক পরিমাণে রোপণ করা হয়, অর্থাৎ বনসৃজন বৃক্ষরোপণ এর ক্ষেত্রে সর্বাধিক পরিমাণ যে গাছটাকে রোপণ করা হয় সেটার কি নাম, শাল, সেগুন, ইউক্যালিপটাস নাকি পলাশ? 4টে তোমাদের ওখানে অপশান আছে। তো 4টে অপশান মনে রাখবে যে বনসৃজনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা গাছ সেটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। তোমরা অনেকেই চেনো এই গাছটাকে, কেন না এই গাছটা হচ্ছে খুব শুষ্ক পরিবেশেও বেঁচে থাকতে পারে, অর্থাৎ কম মানে শুষ্ক যদি পরিবেশও হয় বেঁচে থাকতে পারে এবং খুব তাড়াতাড়ি এর গ্রোথ হয়। সেই জন্য বনসৃজন যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে এই গাছটার যথেষ্ট ভূমিকা রয়েছে, এই গাছগুলোরও ভূমিকা রয়েছে, বাট তার মধ্যে সর্বাধিক সেটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। এটা অনেকে তোমরা দেখে থাকবে, ভালো করে মনে রেখে এইটা। আচ্ছা, এরপরে চলো আমরা তার পরের অপশানে, পরের কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেন আজকে, বর্তমানে ভারতের সর্বাধিক দূষিত শহর হলো। আচ্ছা দেখো, এই ধরনের যে ডেটাগুলো দূষিত শহর, এগুলো ডেটাগুলো চেঞ্জেবল, বছরের পর বছর চেঞ্জ হয়, কারণ নতুন করে সার্ভে হয়, তাই তো। তো এই যে এই প্রশ্নটা এখানে দেওয়া আছে, এটা যদি আমরা বলি একবারে রিসেন্ট ডেটা, জানুয়ারি 2026-এর যদি রিসেন্ট ডেটা বলি, এবং রিসেন্ট ডেটাটা যারা রিলিজ করেছে ন্যাশনাল ক্লিন এয়ার পলিউশন প্রোগ্রাম, NCAP, ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল ক্লিন এয়ার পলিউশন যে বোর্ড, তার তরফ থেকে
যে সর্বাধিক দূষিত শহরের যে নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে বার্নিহাট হবে, একেবারে এইটা উত্তর হবে। এটা কোথায় স্যার? না আসাম আর মেঘালয়ের, আসাম প্লাস মেঘালয়, আসাম প্লাস মেঘালয়ের ওইখানে সীমান্তের ওখানে একটা শিল্পাঞ্চলযুক্ত শহর হচ্ছে বার্নিহাট, যেটা দেখা গেছে রিসেন্টলি সবথেকে দূষিত শহর কিন্তু হয়েছে বার্নিহাট। ক্লিয়ার? তবে দিল্লিও রয়েছে টপ 5-এর মধ্যে, তো দিল্লি 2-এ নয়তো 3-এ পড়বে, দিল্লি রয়েছে। তো এখানে একদম রিসেন্ট ডেটা বললে এইটা, যদি তোমাকে পুরনো ডেটা ধরে জিজ্ঞেস করে তাহলে কিন্তু দিল্লি হতো। ক্লিয়ার? আচ্ছা দেখো, ইন্দোর হচ্ছে জানো যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন, এই তো তকমা পেয়েছে জানো, পরিচ্ছন্ন শহরের মধ্যে একটা তকমা পড়েছে পরিষ্কার শহরের মধ্যে। আর মাউলিং যেটা, এটা একটা গ্রাম, মাউলিং গ্রাম যেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন মেঘালয়ের একটা গ্রাম, এ তকমা পেয়েছে মাউলিং মেঘালয়ের। সে হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা গ্রাম হচ্ছে মাউলিং, যেখানে তোমার রুট ব্রিজ আছে। অনেক সময় ইউটিউবে তোমরা দেখে থাকবে, শর্টসে দেখাতে পারে, রুট ব্রিজ আছে যেখানে অনেক মানুষ বেড়াতে যায়, পর্যটকরা গিয়ে থাকে, সেই হচ্ছে মাউলিং গ্রাম। আর ইন্দোর তো বললাম ক্লিনেস্ট সিটির মধ্যে। আর উত্তর হবে বার্নিহাট, অপশান ডি। চলো আমরা যাব হচ্ছে নেক্সট 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন বলছে আজকে 7, যেটা ভারতে বন মহোৎসব বা দ্য ফেস্টিভ্যালস অফ ট্রিজ পালিত হয় কবে? বন মহোৎসব সেটা হচ্ছে কবে পালিত হয়, এটা বন মহোৎসব বা দ্য ফেস্টিভ্যাল অফ দ্য ট্রিজ, এটা মনে রাখবে জুলাই মাসের 1st সপ্তাহে, অর্থাৎ 1 জুলাই থেকে হচ্ছে একবারে 7 জুলাই পালন হয়ে থাকে। অর্থাৎ বন সৃজনকে বাড়ানোর জন্য এইটা আমরা পালন করে থাকি। এটা তোমার 1952 সাল থেকে সম্ভবত এটা হচ্ছে, এবং 1952 থেকে এটা পালন করা হয়ে থাকে, যা আমাদের বন সৃজনকে বাড়ানোর জন্য। ক্লিয়ার? এবার বাকি অপশানে যদি চলে আসি, দেখো 21শে মার্চ তোমরা কি জানো? ওয়ার্ল্ড ফরেস্ট ডে। ওয়ার্ল্ড ফরেস্ট ডে হচ্ছে 21শে মার্চ। 2রা অক্টোবর নন ভায়োলেন্স ডে, জানো এগুলো। তাহলে উত্তর কী হবে? অপশান এ। চলো আজকের 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, জলদাপাড়া আর গরুমারা এই দুটো অভয়ারণ্য সেটা কোন রাজ্যে অবস্থিত? দেখো খুব সোজা, খুবই সোজা। তো উত্তর অপশান দেখেই বলে ফেলবে নিশ্চয়ই, পশ্চিমবঙ্গে অবস্থিত। জলদাপাড়াটা স্যার কোথায় যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ বলি তাহলে আলিপুরদুয়ার, জলদাপাড়াটা হচ্ছে আলিপুরদুয়ারে, ঠিক আছে। আর গরুমারা যদি বলি তাহলে সেটা হচ্ছে কোথায়? জলপাইগুড়ি। গরুমারাটা কোথায়? না জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, এর পাশাপাশি দেখো যদি বলি পশ্চিমবঙ্গে টোটাল ন্যাশনাল পার্কের সংখ্যা কটা, পশ্চিমবঙ্গে টোটাল ন্যাশনাল পার্কের সংখ্যা কটা, তখন কিন্তু হবে 6টা। অর্থাৎ পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কের যে সংখ্যা সেটা কিন্তু টোটাল 6টি, এটা মনে রাখবে। তার মধ্যে 2টো আমি বলেই দিলাম এখানে, বাকি 4টে তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, বাকি আসামে তো কাজিরাঙ্গা রয়েছে, রাজস্থানের সারিক্সা রয়েছে, গুজরাটের গির অরণ্য রয়েছে, জানো এগুলো মোটামুটি। চলো আমরা যাব। অপারেশন ফ্লাড শব্দটি নিচের কোনটির সাথে যুক্ত বা সম্পর্কিত? খুব সোজা, ভূগোলের কোশ্চেন বলতে পারো। তো অপারেশন ফ্লাড এটা হচ্ছে, এটা বললেই তোমাদের নাম মনে পড়ে দুগ্ধ বিপ্লব, তাই তো? তার মানে ভার্গিস কুরিয়ান। তো এখানে উত্তর কি হবে? অপারেশন ফ্লাডের সঙ্গে তোমরা অপশান দেখে নিয়েছো, উত্তর হচ্ছে শ্বেত বিপ্লব, যেটা হচ্ছে দুগ্ধের যে উৎপাদন, সেই দুগ্ধের উৎপাদনের সঙ্গে এখানে যুক্ত অপারেশন ফ্লাড। ওকে। সবুজ বিপ্লব জানো, যে কৃষিজ যে সমস্ত দ্রব্য, ধান গমের উৎপাদন বৃদ্ধি, MS স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক, জানো। আচ্ছা, এবার হচ্ছে নীল বিপ্লব মানে কি বলেছো? সামুদ্রিক যে সমস্ত হলো মাছ বা সামুদ্রিক বিভিন্ন যে জলজ প্রাণী তার যে উৎপাদন, তার সঙ্গে হচ্ছে নীল বিপ্লব। যা বিপ্লবের জনককে এটাও পড়ে যে হীরালাল চৌধুরী, ডক্টর হীরালাল চৌধুরী, এবং কে স্যার? অরূপ কৃষ্ণন। তোমরা জানো এটা অরূপ কৃষ্ণন। তো এরাও হচ্ছে কিন্তু এই বিপ্লবের জনক। কোন বিপ্লবের? নীল বিপ্লবের, যেটা সামুদ্রিক বিভিন্ন প্রাণীজ সম্পদ তার সাথে যুক্ত, তার উৎপাদন। আর গোলাপি বিপ্লব সেটা হচ্ছে পিঙ্ক রেভলিউশন। গোলাপি বিপ্লব হচ্ছে পিঙ্ক রেভলিউশন। যার জনক কে স্যার? না যার জনক হচ্ছে দুর্গেশ প্যাটেল। মনে রেখো একটু, দুর্গেশ প্যাটেল, ঠিক আছে। তাহলে গোলাপি বিপ্লব যেটা হচ্ছে দুর্গেশ প্যাটেল, হাঁস মুরগির যে উৎপাদন সেই সমস্ত সঙ্গে জড়িত হচ্ছে গোলাপি বিপ্লব। এরকম নানান রকম আরও কিছু রেভলিউশন আছে, সেগুলো তোমরা পড়ে নেবে অবশ্যই। তার মধ্যে অপারেশন ফ্লাড তো বরাবরই ইম্পর্টেন্ট, বরাবরই তোমরা জানো ভার্গিস কুরিয়ান যুক্ত ওই বিপ্লবের সাথে জনক বলা হয়। চলো আমরা চলে আসি আজকে 10 নম্বর কোয়েশ্চেন। বায়ুমণ্ডলের সর্বাধিক সক্রিয় গ্যাসীয় উপাদানটি হলো, 4টি অপশান পড়ে নাও, নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন নাকি কার্বন ডাইঅক্সাইড। ভালো করে বুঝবে, বায়ুমণ্ডলে সর্বাধিক কোন গ্যাসের পরিমাণ বেশি পাওয়া যায় সেটা প্রশ্নে চাইনি, বলেছে কোনটা সবথেকে সক্রিয় উপাদান, এটা চেয়েছে। 4টি গ্যাসের নাম দেওয়া আছে, তাই না? তো সক্রিয় উপাদান যদি বলে তাহলে কিন্তু হবে কি স্যার? অক্সিজেন হবে সবথেকে বায়ুমণ্ডলের সক্রিয় গ্যাসের উপাদান। কিন্তু সবথেকে বেশি পরিমাণে কোন রয়েছে? তখন কিন্তু হচ্ছে নাইট্রোজেন হবে, প্রায় 78%।
ক্লিয়ার? এই দুটো জায়গা ক্লিয়ার রাখবে। সব থেকে সক্রিয় গ্যাসীয় উপাদান অক্সিজেন এবং সব থেকে বেশি পরিমাণে রয়েছে কিন্তু নাইট্রোজেন 78%। ওকে, বাকি ওজন তো হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইডও হচ্ছে না। ক্লিয়ার? চলো আজকের 11 নম্বর কোশ্চেনে আসি। 11 নম্বর কোশ্চেন বলছে নর্মদা বাঁচাও, এটা একটা পরিবেশ আন্দোলন। তো বলতে হবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে। দেখো, নর্মদা বাঁচাও একটা পরিবেশ আন্দোলন, এর পাশাপাশি আরও তোমরা পরিবেশ আন্দোলনের নাম শুনে থাকবে। চিপকো মুভমেন্ট চিপকো আন্দোলনের নাম শুনেছ, অ্যাপিকো মুভমেন্টের নাম শুনেছ, তাই না? তো এখানে নর্মদা বাঁচাওয়ার সাথে যে ব্যক্তির যোগ আছে, তো সে কে? 4জন অপশান দেখো, 4জন ব্যক্তির নাম দেওয়া আছে। সুন্দরলাল বহুগুণা, মেধা পাটেকার, পাণ্ডুরাম হেগড়ে নাকি চণ্ডীপ্রসাদ ভাট। খুব ইম্পর্টেন্ট 4জনই। তো উত্তর এখানে যেটা হবে নর্মদা বাঁচাও, সেটা হচ্ছে কোথায়? মেধা পাটেকার। মেধা পাটেকার নর্মদা বাঁচাও একটা পরিবেশ আন্দোলন করেছিলেন, তো সেইটা এখানে উত্তর হবে। বাকি অপশানগুলো একটু দেখি। দেখো, সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভাট, যদি এই দুটো ব্যক্তিকে দেখি তাহলে এনারা কিসের সঙ্গে যুক্ত বলে দিই একটু ক্লু। সেটা হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল ডিস্ট্রিক্টে একটা হয়েছিল, সেই যে আন্দোলনটা হয়েছিল সেই চিপকো মুভমেন্টের সঙ্গে এনারা যুক্ত। চিপকো আন্দোলনের সাথে যুক্ত। পাশাপাশি আমি কবে বললাম? 1973 উত্তরাখণ্ডে, তখন অবশ্য ইউপি ছিল, এখন তো উত্তরাখণ্ড হয়ে গেছে। আচ্ছা, পাণ্ডুরাম হেগড়ের কথা যদি আসি, ইনিও যুক্ত 1983-তে কি আন্দোলন না অ্যাপিকো মুভমেন্ট বা অ্যাপিকো আন্দোলন। ঠিক আছে, অ্যাপিকো আন্দোলনের সাথে যুক্ত। ক্লিয়ার? তাহলে কোন কোন ব্যক্তি কোন কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেটা বলে দিলাম। তার সঙ্গে নর্মদা বাঁচাওয়ের উত্তর কী হবে? অপশান বি, মেধা পাটেকার। ক্লিয়ার আশা করি। চলো আজকের 12 নম্বর কোয়েশ্চেনে দেখি। প্রথম বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? অর্থাৎ প্রথম গোটা বিশ্বব্যাপী পরিবেশ সম্মেলন, পরিবেশকে বাঁচানো, পরিবেশকে রক্ষা করা কতটা ইম্পর্টেন্ট তার জন্য সম্মেলন হয়েছিল কোথায়? 4টে অপশান, কানাডায় নাকি রিও ডি জেনেরিওতে ব্রাজিলের, নাকি জোহেনেসবার্গ, নাকি সুইডেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। তো প্রথম বিশ্ব যে পরিবেশ আন্দোলন হয়েছিল কোথায় স্যার? সুইডেনের হয়েছিল। সুইডেনেরও বলবো কোথাও একটা শহর, তার নাম হচ্ছে স্টকহোম। তোমরা শুনে থাকবে। সুইডেনের স্টকহোমে 1972 খ্রিস্টাব্দে হয়েছিল প্রথম বিশ্ব পরিবেশ আন্দোলন। ক্লিয়ার? আচ্ছা, এবার কানাডায় তো আমি বললাম মন্ট্রিল প্রোটোকল হয়েছিল। রিও ডি জেনেরিওতে হয়েছে জোহেনেসবার্গ, যেটা খুব উল্লেখযোগ্য শহর দক্ষিণ আফ্রিকায়, সম্ভবত আফ্রিকার জোহেনেসবার্গ। তো উত্তর হচ্ছে এখানে কি হবে না সুইডেন। ক্লিয়ার? চলো আমরা চলে আসি 13 নম্বর কোয়েশ্চেনে। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে। এ তো খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন একটা কোয়েশ্চেন। ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার নাকি সিসমোগ্রাফ। 4টি অপশান। দেখো, বায়ুর আর্দ্রতা মাপা হয় যেটা তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারে বায়ুর আর্দ্রতা মাপা হয়। ক্লিয়ার? ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ, ব্যারোমিটারে হচ্ছে বায়ুর চাপ। অ্যানিমোমিটারে হচ্ছে বায়ুর যে গতিবেগ, বায়ুর বেগ বা গতিবেগ মাপা হয়। আর সিসমোগ্রাফ তো জানো যে ভূমিকম্পন হলে কম্পনের তীব্রতা, তার যে গ্রাফ, সেই গ্রাফ যে ধরা পড়ে সেটা হচ্ছে সিসমোগ্রাফ। মানে ভূমিকম্পে কম্পন এবং তার তীব্রতা যে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে সিসমোগ্রাফ। ক্লিয়ার? চলো আমরা যাই আজকের 14 নম্বর কোয়েশ্চেনে। পরিবেশের উৎপাদক হলো সূর্য, কেঁচো, সবুজ উদ্ভিদ নাকি মৃত্তিকা। তো দেখো, পরিবেশের যে উৎপাদক, যারা উৎপাদন করে, উৎপাদক, তো কে হবে উৎপাদক? অবভিয়াসলি সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদরাই তো উৎপাদকের কাজ করে, তো এখানে সব থেকে সোজা কোশ্চেন এখানে দেখো, কেঁচো একটা অপশান আছে। কেঁচো একটা জীব, কিন্তু এরও আমাদের পরিবেশে যথেষ্ট এর ভূমিকা রয়েছে। কেঁচো তোমরা জানো, একে কি বলে বলো তো? জানো কি? একটু বলে দিই, যে হচ্ছে প্রাকৃতিক নাঙল। কারণ জানো, কেঁচো হচ্ছে মাটির তলায় থাকে, অর্থাৎ নাঙল কি করে? মাটিকে যেমন কি একটা দুটো সাইডে আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে যায়, কেঁচো কি করে? মাটির তলা দিয়ে যখন যায় তো মাটিটাকে কি করে? আলগা করে যায়, তাই না? তো একে প্রাকৃতিক নাঙলের সাথে তুলনা করা হয় কেঁচোকে। ক্লিয়ার? তো উত্তর এখানে কি হবে? সবুজ উদ্ভিদ। চলো আজকের 15 নম্বর কোশ্চেন কি বলছে। 15 নম্বর কোশ্চেন বলছে যে স্বাধীন ভারতে প্রথম অরণ্য নীতি কত সালে প্রণয়ন হয়? স্বাধীন ভারতে প্রথম অরণ্য নীতি কত সালে প্রণয়ন? অর্থাৎ অরণ্যকে বাঁচানো, পরিবেশকে বাঁচানোর জন্য প্রথম যে নীতি ধারণ করা হয়েছিল সেটা হচ্ছে 1952 সালে, 1952-তে 1952 সালে প্রথম অরণ্য নীতি নেওয়া হয়েছিল, যখন তোমার কৃষিমন্ত্রী ছিলেন কে এম মুন্সি। তো তার সময়ে প্রথম অরণ্য নীতি নেওয়া হয়েছিল 1952-তে। ক্লিয়ার? চলো বাকিগুলো তো অপশানে হচ্ছে না। আচ্ছা, চলো আজকে 16 নম্বর কোশ্চেন কি বলছে। রেচেল কারসন রচিত সাইলেন্ট স্প্রিং বইটির মূল বিষয়বস্তু কি ছিল? খুব ইম্পর্টেন্ট। সাইলেন্ট স্প্রিং এই বইটির লেখককে, এটাও কিন্তু পরীক্ষায় আসে, তখন কি হবে? রেচেল কারসন। ক্লিয়ার? আচ্ছা,
মূল বিষয়বস্তু কি না ঋতু পরিবর্তনের ইতিহাস, জীববৈচিত্র্য, পক্ষীকুলের ওপর কীটনাশকের কুপ্রভাব নাকি পক্ষীকুলের পরিযান সম্পর্কে অধ্যয়ন, কোনটা এখানে সঠিক করতে হবে। তো সাইলেন্ট স্প্রিং এই বইটার মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে কীটনাশকের কুপ্রভাব, কার ওপর, পক্ষীকুল পুরো জীবকুলের ওপর কীটনাশকের কুপ্রভাব। তোমরা জানো যে বিভিন্ন রকম যে কীটনাশক আমরা যে ঔষধ ব্যবহার করি, যেমন ডিডিটির মতো যে কীটনাশক ঔষধ ব্যবহার করি, সেটা গোটা পক্ষীকুল গোটা প্রাণীকুলের ওপর কতটা খারাপ প্রভাব ফেলে। শুধু ডিডিটি নয়, আরও যে সমস্ত কীটনাশক আছে তো তার উপর যে কতটা খারাপ প্রভাব ফেলে, তাদের জীবনের উপর কতটা খারাপ প্রভাব ফেলে, তার উপর নিয়ে বইটা লেখা হচ্ছে সাইলেন্ট স্প্রিং, রেচেল কার্সনের লেখা। খুব ইম্পর্টেন্ট বই কিন্তু, মনে রেখো অপশান হচ্ছে সি উত্তর হবে, বাকি কোনোটা হবে না। চলো আজকের 17 নম্বর কোয়েশ্চেন, মহাকাশ থেকে উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়? 4টি অপশান তোমাদের জন্য, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার। তো মহাকাশ থেকে উল্কাপিণ্ড আসে, সেই উল্কাপিণ্ড বায়ু আমাদের কিন্তু ভূপৃষ্ঠে এসে পড়ে না। মহাকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলো আসে সেগুলো আমাদের ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারে না, তার আগে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু কেন বা কোন স্তরের জন্য? তাহলে উত্তর কী হবে না, উত্তর এখানে হবে অপশান সি, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। তো তোমরা জানো যে ট্রোপোস্ফিয়ার, তার ওপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার ওপরে আছে মেসোস্ফিয়ার, যেটা সবথেকে শীতলতম স্তর, সবথেকে শীতলতম স্তর। ক্লিয়ার? আচ্ছা, তো মেসোস্ফিয়ারের ওপর থেকে যখন উল্কাপিণ্ডগুলো আসে এই লেয়ারে আসার পর কি হয় না, এই লেয়ারে কি হয় যে কণাগুলো ঘর্ষণ হয়, তো ঘর্ষণ হওয়ার ফলে এই লেয়ারে আসার ফলে ঘর্ষণ শুরু হয়, তো সেখানে কি হয় সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে তারপরেও দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে ধরো ট্রোপোস্ফিয়ার, মানে ট্রোপোস্ফিয়ারকে তোমাকে ওভারকাম করে তবে ভূপৃষ্ঠে আসতে হবে, তাই না? তো তার আগে এই শীতলতম স্তরের লেয়ারটা মেসোস্ফিয়ার, এখানেই কিন্তু ঘর্ষণের ফলে এটা পুরো ছাই হয়ে যাচ্ছে। এবং মনেও রাখবে মেসোস্ফিয়ার সবথেকে শীতলতম স্তর, শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। তাই মেসোস্ফিয়ার শীতলতম স্তর, উল্কাপিণ্ড প্রচণ্ড হিট, তারপরে কি হয় একটা উষ্ণতার বা তাপমাত্রার তারতম্যের ফলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? যেটা কিন্তু আমাদের পক্ষে, আমাদের জীবকুলের পক্ষে অত্যন্ত, এই মেসোস্ফিয়ার লেয়ারটা অত্যন্ত কিন্তু আমাদের একটা খুব মানে ভালো কাজ করছে, না হলে কিন্তু জীবকুল হয়তো ধ্বংসই হয়ে যেত যদি উল্কাপিণ্ড এসে পড়তো, তাই না? তাহলে উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার তো বলে দিলাম, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে তোমরা জানো যে ওজোন লেয়ার রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে, যেটা কিন্তু সূর্য থেকে আসা যে ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে সেটাকে রক্ষা করে বা সেটাকে আটকে দেয়, যার জন্য জীবকুল রক্ষা পায়। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে সি। চলো আমরা আজকে যাব 18 নম্বর কোশ্চেনে। নিম্নের কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? এর থেকে ইজি কোশ্চেন আর হয় না। নিম্নের কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? কোনটা হবে? দেখো অক্সিজেন, অবভিয়াসলি অক্সিজেনের সাহায্যে, অক্সিজেন আছে বলে আমরা বেঁচে থাকতে পারছি, এটা কারণ। তো এই নিশ্চয়ই গ্রিন হাউস গ্যাস হবে না, তাহলে উত্তর কী হবে? অক্সিজেন। বাকি সবই গ্রিন হাউস গ্যাসের কোনো না কোনো রোল প্লে করে, বাকি তো হচ্ছে না। চলো 19 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নের কোন গ্রহটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে না? ঘোরে নয়, ঘোরে না। ভালো করে এই নাগুলো লক্ষ্য রাখবে, অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, তাড়াহুড়োর বসে ভুল হয়ে যায় আমাদের, ভালো করে লক্ষ্য রাখবে এগুলো। কোনটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে না? তার মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাই তো? তা ঘড়ির কাঁটার দিকে যে দুটো গ্রহ ঘোরে সেইটা হচ্ছে, একটা হচ্ছে শুক্র আর একটা হচ্ছে ইউরেনাস। শুক্র আর ইউরেনাস, ভালো করে খেয়াল করো। ঘড়ির কাঁটার দিকে যারা ঘোরে তারা হচ্ছে শুক্র আর ইউরেনাস, বাকি সব ঘড়ির কাঁটার অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। সেখানে বুধ, মঙ্গল, বৃহস্পতি সবাই অ্যান্টি ক্লকে ঘোরে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে শুক্র আর ইউরেনাস। ক্লিয়ার? তো এখানে না যে ওয়ার্ডটা আছে এর ওপরই জোর দিয়ে কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, যদি তাড়াহুড়ো করো তাহলে ভুল হয়ে যাবে। তো সেই জন্য উত্তর এখানে কি হবে? শুক্র অপশান অনুযায়ী। যদি শুক্র না থাকে তাহলে ইউরেনাস, যদি দুটোই থাকে তাহলে বোথ। ক্লিয়ার? চলো আমরা যাব আজকে 20 নম্বর কোশ্চেন। কেঁচোর দ্বারা বজ্রের বিয়োজনকে কি বলা হয়? আমি বললাম যে কেঁচোকে আমরা প্রাকৃতিক নাঙল বলে থাকি, তাই না? প্রাকৃতিক নাঙলের কাজ করে হচ্ছে কেঁচো। তো কেঁচোর দ্বারা বজ্রের যে বিয়োজন, মানে যে সমস্ত জৈব বস্তুকে কেঁচো কী হয় না, কেঁচো বিভিন্ন জৈব বস্তু ধরো বিভিন্ন পচা টচা জিনিসপত্র আমাদের ওগুলো গ্রহণ করে, তারপর সেগুলো গ্রহণ করার পর তার বিভিন্ন পচনের মাধ্যমে, মানে শরীরের পরিপাকের পরে সে যখন মলত্যাগ করে তার মাধ্যমে কি হয়, আমাদের কি হয়, মৃত্তিকার উর্বরতাও বৃদ্ধি পায়। তো সেগুলো বিয়োজন হয়ে যাচ্ছে, পাচিত জিনিসগুলো পরে তোমার তার শরীর থেকে বেরিয়ে আসছে। তো সেই যে বিয়োজনকে কি বলে এটা ভালো করে মনে রাখবে, সেইটা হচ্ছে ভার্মি কম্পোস্টিং বলে। বিভিন্ন রকম
বর্জ্যপদার্থ দ্বারা বেঁচে থাকতে, তা সেগুলোকে বিয়োজন করে দিচ্ছে পরিপাকের মাধ্যমে। তো সেটাকে বলা হচ্ছে ভার্মি কম্পোস্টিং। ল্যান্ডফিল হবে না, স্ক্রাবার হবে না, বায়োগ্যাস। স্ক্রাবার জিনিসটাকে একটু বলে দিই, যে বিভিন্ন যে কলকারখানায় বিভিন্ন ধোঁয়া বেরোয়, তো ধোঁয়ার মধ্যে বিভিন্ন দূষণজনিত পার্টিকেলগুলো বেরোয়, তো সেইগুলোকে যতটা সম্ভব কমিয়ে তারপরে যদি ধোঁয়াটা পরিবেশে ছাড়া যায় তাহলে আমাদের দূষণের মাত্রা কমে। তার মানে আমাদের কারখানা থেকে উৎপন্ন যে সমস্ত ধোঁয়া বেরিয়ে যায়, তো তার মধ্যে দূষিত যে সমস্ত পার্টিকেল থাকে সেগুলোকে মিনিমাম করে তারপরে যদি ধোঁয়াটা ছাড়া হয় তাহলে কি পরিবেশ দূষণটা অনেক কমে যায়। এই পদ্ধতিটা হচ্ছে স্ক্রাবার বলা হয় বা স্ক্রাবিং বলা হয় থাকে। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে এখানে অপশান সি। আচ্ছা দেখো 21, বাণিজ্যিকভাবে শাকসবজি চাষ করাকে কি বলে? অর্থাৎ বাণিজ্যিকভাবে যদি আমরা শাকসবজি চাষ করি সেটাকে কি বলবো, ভালো করে দেখে নাও কি বলবো। 4টি অপশান তোমাদের জন্য। তো এইটা হচ্ছে ওলেরিকালচার বলা হয়। বাণিজ্যিকভাবে শাকসবজি চাষ করাকে বলা হয় ওলেরিকালচার। সিলভিকালচার কি না, বৈজ্ঞানিক পদ্ধতি যদি বনসৃজন করি, বনসৃজন, সেটা হচ্ছে সিলভিকালচারের মধ্যে পড়বে। ফ্লোরিকালচার কি হবে না, ফুল চাষ, ফুল চাষ। ক্লিয়ার? আর পোমাম কালচার যেটা হচ্ছে মনে রাখবে ফ্রুট, অর্থাৎ ফলমূল, ফ্রুটস, FRUITS, হ্যাঁ, ফ্রুটস বা ফলমূল যেটা বলা হয়, ফলমূল। তো সেটা হচ্ছে যে পোমাম কালচার। বাকিগুলো বলে দিলাম। এরকম কালচারও কিন্তু তোমাদের আসে, ভিটিকালচার, আঙুর চাষের জন্য এরকম আসে। তো সেগুলো একটু ভালো করে পড়ে রেখো। চলো আজকের 22 নম্বর কোয়েশ্চেন কি বলছে, অ্যাসিড বৃষ্টির ফলে নিম্নের যেটি সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো অ্যাসিড বৃষ্টি তোমরা জানো যে অ্যাসিড বৃষ্টিতে যেটা সবথেকে বেশি মাত্রায় থাকে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, তার সঙ্গে হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। এর মাত্রা যদি বেশি থাকে তাহলে কি হয় না, আমাদের যে বিভিন্ন যে সৌধ নির্মাণ আছে, মানে ঐতিহাসিক যা কিছু, তাতে যে বিভিন্ন পাথর ব্যবহার করা হয়েছে সেগুলোর ক্ষয় হতে শুরু করে। বৃষ্টির জলের মধ্যে এইসব অ্যাসিডগুলোর মাত্রা বেশি থাকে পরিবেশজনিত দূষণজনিত কারণে, তাহলে কিন্তু বিভিন্ন যে আমাদের স্ট্রাকচার রয়েছে না, ঐতিহাসিক স্ট্রাকচার, সেগুলো ক্ষয় হয়। তো সব থেকে ক্ষয় হয়েছে এখনও পর্যন্ত যেটা রিপোর্টেড সেটা হচ্ছে আমাদের আগ্রার যে তাজমহল সব থেকে বেশি এই অ্যাসিড বৃষ্টির জন্য ক্ষয়প্রাপ্ত হয়েছে বা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের। বাকি এইগুলোও কিন্তু আমাদের একটা খুব মানে ঐতিহাসিক সব স্মৃতি। তো তার মধ্যে উত্তর হবে কিন্তু অপশান ডি। ক্লিয়ার? চলো আজকের 23 নম্বর কোশ্চেন, MIC গ্যাসের প্রভাবে বিংশ শতাব্দীতে সৃষ্ট ভয়াবহ শিল্প দুর্ঘটনাটি হলো। এটা আগেও আমি কোনো একটা ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম যে MIC মিথাইল আইসোসায়ানেট এই গ্যাসের প্রভাবে বিংশ শতাব্দীতে যে শিল্প দুর্ঘটনাটা ঘটেছিল সেইটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা, যেটা হয়েছিল কবে স্যার, 1984 ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। যে কোম্পানি এটা প্রডিউস করতো গ্যাসটা, সেই কোম্পানিটার নাম বলেছিলাম যে আমি বলেছিলাম কোনো একটা ক্লাসে, ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানি। তো যাই হোক, এটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটেছিল, ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। এর ওপর সিনেমাও হয়েছে, তোমরা একটু পারলে দেখে নিও। আচ্ছা এবার দেখো চেরনোবিল দুর্ঘটনা, যেটা কোথায় হয়েছিল, আজকের দিনে যে ইউক্রেন, এখানেও হয়েছিল চেরনোবিল যে দুর্ঘটনা, পারমাণবিক একটা গ্যাস চুল্লির দুর্ঘটনা ঘটেছিল। ফুকুশিমার যে ঘটনাটা ঘটেছিল 2011, এখানেও জাপানে ঘটেছিল। আর লন্ডন ফগ, এটাও হয়েছিল। লন্ডন ফগ জানো যে দূষণের ফলে যে স্মগ তৈরি হয়, কুয়াশা যেটা বলে, ধোঁয়াশা, তো সেটাও হয়েছে। তো কিন্তু উত্তর কি হবে, উত্তর এখানে অপশান ডি। চলো আজকের 24 নম্বর কোশ্চেন বলছে, অল্ডরিচ মিজ লাইন সৃষ্টির জন্য দায়ী। এই লাইন সৃষ্টির জন্য দায়ী যেটা, সেটা খুব ভালো করে মনে রেখো, সেইটা হচ্ছে আর্সেনিক। কি হয়, আমাদের যে মানব শরীরের যে নখ, আর্সেনিক দূষণের ফলে এই যে লাইনটা সৃষ্টি হয়, মানব শরীরের যে নখের আড়াআড়িভাবে কি হয়, লাইনের সৃষ্টি হয়, সেই লাইনটাকে বলা হয় অল্ডরিচ মিজ লাইন। ঠিক আছে, এছাড়াও আর্সেনিকের প্রভাবে তোমরা জানো যে ব্ল্যাকফুট ডিজিজ একটা রোগ হয়, জানো। আচ্ছা দেখো, পারদ ঘটিত রোগ হচ্ছে মিনামাটা, খুব পরিচিত একটা মিনামাটা। আচ্ছা, ক্যাডমিয়াম ঘটিত রোগ হচ্ছে ইটাই ক্যাডমিয়াম ঘটিত রোগ। ক্লিয়ার? আর সীসা ঘটিত রোগের নাম হচ্ছে ডিসলেক্সিয়া। তাহলে প্রত্যেকটা পদার্থ ঘটিত যে রোগের 4টে অপশান দেওয়া আছে, প্রত্যেকটা আমি বলে দিলাম। তার মধ্যে অল্ডরিচ মিজ লাইন, এটা কোথায় হয়, মানুষের শরীরের যে নখ, সেই নখে আড়াআড়িভাবে এক লাইন সৃষ্টি হয় বা কিছু লাইন সৃষ্টি হয় আর্সেনিক দূষণের ফলে। ক্লিয়ার? চলো আজকের 25 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নের কোন শিলার মধ্যে জীবাশ্ম অনুপস্থিত?
ক্লিয়ার? তো নিম্নের কোন শিলার মধ্যে জীবাশ্ম বা ফসিল দেখতে পাওয়া যায় না, এখানে জানতে চেয়েছে। দেখো ফসিল দেখতে পাওয়া যাবে না কোথায়, নিশ্চয়ই যেটা আগ্নেয় শিলা তার মধ্যে নিশ্চয়ই ফসিল দেখতে পাবো না। তাহলে এখানে আগ্নেয় শিলা একটাই আছে, দেখো গ্রানাইট। গ্রানাইট একটা আগ্নেয় শিলা পড়ে, তো তার মধ্যে ফসিল দেখতে পাবো না। বাকি তিনটেই কি, এরা হচ্ছে পাললিক শিলা। তা তোমরা জানো না পাললিক শিলার একটা প্রধান বৈশিষ্ট্যই সেখানে কিন্তু ফসিলের উপস্থিতি, এখানে কিন্তু সেটা নেই। তো উত্তর কি হবে? উত্তরে চলো আমরা আজকে 26 নম্বর কোশ্চেন আসি। হরপ্পা বান সৃষ্টির প্রধান কারণ। প্রথম কথা, হরপ্পা বান সৃষ্টির প্রধান কারণ যেটা, চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে সি হবে। তোমরা অলরেডি চারটে অপশান করে ফেলেছো, যে পশ্চিমী ঝঞ্ঝা, মনসুন ব্লাস্ট, নাকি সুপার সাইক্লোন, নাকি ক্লাউড ব্লাস্ট। তো ক্লাউড ব্লাস্ট। এখন ক্লাউড ব্লাস্ট বা হরপ্পা বান বিষয় কি, মেনলি পাহাড়ি অঞ্চলে তোমরা দেখে থাকবে, যে পাহাড়ি অঞ্চলে দেখে থাকবে যদি 1 ঘন্টা মেনলি এটা হয়ে থাকে, 1 ঘন্টার মধ্যে যদি 100 মিলিমিটার বৃষ্টিপাত হয় কোনো একটা সার্টেন ক্ষুদ্র রেঞ্জ জুড়ে, খুব বড় রেঞ্জ নয়, ক্ষুদ্র রেঞ্জ জুড়ে 1 ঘন্টার মধ্যে 100 mm বৃষ্টি পাহাড়ি অঞ্চলে এরকম হয়ে থাকে, সেটা কি বলা হয়? ক্লাউড ব্রাস্ট। তার ফলে কি হরপ্পা বানের সৃষ্টি হয়, মানে সব জলের তোড়ে পুরো একেবারে ধুয়ে নিয়ে চলে যায়, যাকে বলে সেটা হচ্ছে হরপ্পা বান। মেনলি বললাম কোথায়, পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। 1 ঘন্টায় 100 mm বৃষ্টিপাত খুব স্বল্প এরিয়া জুড়ে যদি হয়ে থাকে সেটাকে বলা হয় ক্লাউড ব্রাস্ট। আর পশ্চিমী ঝঞ্ঝা তো হবে না। পশ্চিমী ঝঞ্ঝা ভারতের যে উত্তর পশ্চিম সাইডে, বিশেষ করে যে রাজ্যগুলো ধরো উত্তর পশ্চিম সাইডে, ওইদিকে ধরো হরিয়ানা বা পাঞ্জাব বা জম্মু কাশ্মীর, ওই সাইডে শীতকালের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়। যার জন্য মেন দায়ী কোনটা না, ভূমধ্যসাগর থেকে আসা। ভূমধ্যসাগর থেকে যেমন আমাদের এখানে যেমন বৃষ্টিপাত হয়, শীতকালীন যে বৃষ্টিপাতটা হয়ে থাকে, তো তোমার হিমালয় পর্বতে ধাক্কা মেরে তারপর কি হয়, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে এসে তোমার তামিলনাড়ুর উপকূলে বৃষ্টিপাত ঘটায়। তেমনি এটা ভূমধ্যসাগর থেকে আসা যে জলীয় বাষ্প তারা পশ্চিমী ঝঞ্ঝা ঘটায় ভারতের উত্তর পশ্চিম সাইডে। আর ক্লাউড ব্লাস্টটা এটা বললাম সুপার সাইক্লোন আলাদা জিনিস, মনসুন ব্লাস্ট তো হবে না। তার উত্তর হচ্ছে অপশান সি। চলো আজকের 27 নম্বর কোশ্চেন কি বলছে, 2025 সালে ভারতে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভালো করে বুঝবে কোশ্চেনটার মধ্যে টুইস্ট আছে। কি বলতো, যদি বলে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ কটি, ভালো করে শুনবে, বায়োস্ফিয়ার রিজার্ভ কটি যদি বলে, তখন উত্তর কি হবে স্যার? 18টা। ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা। কিন্তু এখানে বলছে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে কটা? তাহলে কিন্তু উত্তর হবে 13টা। ক্লিয়ার? ভারতের সবথেকে প্রাচীন যদি বলে বায়োস্ফিয়ার রিজার্ভ, সেইটা কি স্যার? নীলগিরি ভারতের সবথেকে পুরানো বায়োস্ফিয়ার রিজার্ভ 1986-এ, 1986-তে নীলগিরি ভারতের সবথেকে প্রাচীন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে। তাহলে কি বললাম, ভারতে এখন বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? উত্তর হবে 18। ইউনেস্কো কটাকে স্বীকৃতি দিয়েছে? উত্তর হবে 13। তাহলে এই প্রশ্নের উত্তর কি? উত্তর হবে 13। ক্লিয়ার? চলো আজকের 28 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ, ছেলেমেয়েরা যেটা ভুল করে, চিল্কাও থাকে, সোমবারও থাকে। উত্তর কি হবে? এটাতে একটু ভুল করে ফেলে, ভালো করে মনে রাখবে, এই প্রশ্নের উত্তর কিন্তু হবে চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। তবে স্যার সোমবার কোথায় না, সোমবারও বৃহত্তম লবণাক্ত হ্রদ, কিন্তু এখানে একটা শর্ত আছে, এও লবণাক্ত, কিন্তু এটা হচ্ছে ইনল্যান্ড মানে আভ্যন্তরীণ। ঠিক আছে, এইটা একটু মনে রাখবে, ইনল্যান্ড সবথেকে লবণাক্ত হ্রদ বললে তখন হবে রাজস্থানের সম্বর। আর যদি বলে অল ওভার বৃহত্তম লবণাক্ত হ্রদ, তাহলে কিন্তু তোমাকে চিল্কা করতে হবে। প্যাংগংটা কোথায় অবস্থিত? এই লবণাক্ত হ্রদ কোথায়? লাদাখে অবস্থিত। ওকে, আর উলার তো তোমরা জানো জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। এটা কিন্তু ফ্রেশ ওয়াটার লেক। ঠিক আছে, ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে উলার, যেটা জম্মু কাশ্মীরে, প্যাংগং হচ্ছে লাদাখে, লবণাক্ত। আর সোমবার আর চিল্কার মধ্যে যে স্লাইড পার্থক্য সেটাও বলে দিলাম। চলো আজকের 29 নম্বর কোশ্চেনে আসি। এটা জীবন বিজ্ঞানের কোশ্চেন বা লাইফ সায়েন্সের কোশ্চেন, বাট তবু পরিবেশ সম্পর্কিত। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো স্কারভি রোগ তোমরা জানো যে ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন সি এর অভাবে। তো ভিটামিন এ এর অভাবে তোমরা জানো কি হয়? রাতকানা। ভিটামিন বি এর তো অনেক হয়, ভিটামিন B1, B2, B5, B12 নানান রকম আছে। তো তার জন্য নানান রকম আর যেমন বেরি হয়, পেলেগ্রা, তারপরে রক্তাল্পতা, বিভিন্ন রোগ হয় বিভিন্ন ভিটামিনের বি এর প্রভাবে। আচ্ছা, ভিটামিন ডি যেটা হয়, ভিটামিন ডি এর অভাবে হয় তোমরা জানো যে রিকেট, বড়দের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে কি হয় না রিকেট রোগটা হয়ে থাকে। ক্লিয়ার? তো উত্তর কি হবে এখানে? অপশান সি উত্তর হবে। চলো আজকে লাস্ট যে কোশ্চেন 30 নম্বর যে 30 যে কোশ্চেনটা, 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল? এই টাইপের কোয়েশ্চেনও আসতে পারে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসুক বা এটা পরিবেশের কোয়েশ্চেন হিসেবেই আসুক। 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল? সেটা হচ্ছে
অপশান ফর্মটা ভালো করে পড়ো, কোনটা হবে এন্ডিং এয়ার পলিউশন, এন্ডিং প্লাস্টিক পলিউশন, এন্ডিং ওয়েস্ট পলিউশন, না এন্ডিং সাউন্ড পলিউশন। খুব ভালো করে মনে রাখো, অপশান বি হবে এন্ডিং প্লাস্টিক পলিউশন। এটা ছিল 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম। আর বিশ্ব পরিবেশ দিবস তোমরা সকলেই জানো যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। 5ই জুন প্রতি বছর সেলিব্রেট করা হয়ে থাকে 5ই জুনকে। তো 2025 সালে কি করা হয় না এন্ডিং প্লাস্টিক পলিউশন, এটাকে সে বছরের থিম মানা হয়েছিল। ক্লিয়ার? তা 30টা কোশ্চেন আমি তোমাদের আজকে করালাম এনভায়রনমেন্ট সম্পর্কে। তোমরা পড়ো, আর কটা দিন মাত্র বাকি আছে এই পরীক্ষার জন্য, গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমরা পড়তে থাকো। যেহেতু এটা গ্রুপ সি সিলেবাসে রয়েছে তাই তোমাদের আমি 30টা কোশ্চেন করে দিলাম। কোশ্চেনগুলো একবার ঝালিয়ে নিয়ে যাও, তোমাদের এই ভালোর জন্যই করলাম, তোমরা কোশ্চেনগুলো একবার ঝালিয়ে নিয়ে যাও। চলো অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা খুব ভালোভাবে দাও। থ্যাংক ইউ।